40 বছর ধরে ভোপাল গ্যাস ট্র্যাজেডির পরেও সেখানকার ওয়েস্ট সরানো হয়নি। সেই কেসটা করেছেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তাই সেখানকার এমপি গভর্নমেন্ট রায় দিয়েছে, যদি তোমরা না সরাও তাহলে চিফ সেক্রেটারির এগেনস্টে আমরা কেস করব। আজকে ভালো লাগছে দুটো কথা বলতে। 5 ডিসেম্বর তপন শিকদারের পোস্ট থেকে দেখলাম যে সোশ্যাল ওয়ার্কার্সদের ডে, আর 10 ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডিসকাশন করে নেব হোয়াট ইজ ইন্ডিয়ান পলিটিক্স, হোয়াট ইজ আমেরিকান অ্যান্ড জার্মানিজ পলিটিক্স। বাইরের দেশের পলিটিক্সের সঙ্গে ভারতীয় পলিটিক্সের কোনো যোগাযোগই নেই। বাইরের দেশে তারা চেষ্টা করে মানুষদের পাশে দাঁড়ানোর, আর আমাদের দেশে চেষ্টা করে মানুষদের থেকে দূরে যাওয়ার। 2014 পরে যে সিরিজ অফ ইভেন্টসগুলো তৈরি হলো, তাতে আমাদের দেশের পলিটিক্স হচ্ছে আপনাকে কি করে শেষ করে দেওয়া যায়। গেরুয়া বস্ত্র পরে প্রথম চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া একজনকে করা হলো, যার নাম যোগী আদিত্যনাথ। যোগী কেন বলা হয় আমি জানি না। যখন একটি মানুষ সিংহাসনের ওপরে বসে সে ভোগী হয়, যোগী হতে পারে না। তাই গেরুয়া বস্ত্র পরে ভারতীয় যে আমাদের ট্র্যাডিশনাল কাস্টমস যা ছিল তাকে তছনছ করে ছেড়ে দিয়েছে যোগী আদিত্যনাথ। তার মুখ থেকে যে ভাষা বেরোয় সেটা হচ্ছে পাড়ার গুন্ডাদের ভাষা। কিন্তু ভারতীয়রা যাদের ভেতরে ক্রূরতা রয়েছে, যারা সিরিজ অফ ওয়ার শুধু হেরেছে, তার কারণ হচ্ছে আমরা কোনোদিন দেশটাকে সেইভাবে ভালোবাসতে পারিনি। তাই বাইরের দেশ থেকে মানুষেরা এসছে, আমাদেরকে শাসন করে চলে গেছে, তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে মাথা নত করে বাঁচা যায়। আমরা সেই দেশের লোক যারা যুদ্ধে জিততে পারিনি, তার কারণ ছিল আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধ করছিলাম। সেই যুদ্ধ এখনো আমরা একে অন্যের সঙ্গেই করছি। যখন মণিপুর জ্বলছে, ভারতবর্ষ বাংলাদেশ নিয়ে কথা বলছে। সে জানেই না মণিপুরে আমাদের দেশের লোকেরা কি কি করেছে, আমাদের দেশের লোকেরা দিল্লিতে কি কি করছে, দাঙ্গা বাঁধানোর নামে আমাদের দেশের ভেতরে শুধুমাত্র ভোটের জন্য কি কি করতে পারে। তাকে জবাব দেবার মতন কোনো রামকৃষ্ণ মিশন নেই, কোনো ভারত আশ্রম নেই, কোনো গেরুয়া বস্ত্র পরা, কোনো সাদা বস্ত্র পরা মানুষ দাঙ্গার জবাব আজ অব্দি দিতে পারেনি। তাই গান্ধীজিকে গিয়ে বারবার করে বসতে হয়েছে অনশনে। আপনারা এতটুকু একবারও ভাবলেন না? একবার একটা প্রেস কনফারেন্সে গেছি, সব সাধুরা সামনে বসে তাদের যা বড় বড় মহান মহান কথা বলার আছে বলে ফেলেছেন। তারপরে সব বড় সাংবাদিক, ছোট সাংবাদিক, মাঝারি সাংবাদিক, সব ধরনের সাংবাদিক সেখানে ছিলেন। সেখানে মহাভারত না ভগবত গীতাকে ন্যাশনাল আমাদের স্কুলগুলোতে পড়ানোর কথা হচ্ছিল এবং মহাভারতকে পড়ানোর কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে মহাভারত পড়াতে পারে এমন কোনো মানুষের জন্ম এই মুহূর্তে ভারতবর্ষে হয়েছে? বলবেন হ্যাঁ, অনেক প্রফেসর আছেন, অনেক অমুক আছেন, অনেক তমুক আছেন। একটা প্রফেসরের নাম বলতে পারবেন যে স্টুডেন্টদেরকে নিয়ে মুভমেন্ট করে ভারতবর্ষকে এগিয়ে দিতে চাইছেন? অনেকে ফ্রিতে পড়ান, অনেকে ফ্রিতে কোচিং করেন। আমরা কেন হেরে যাই বারবার? তার কারণ হচ্ছে ওপরে ওঠার জন্য কোনো ইমোশন লাগে না। প্রকৃতি আমাদেরকে একটা সিস্টেম দেখিয়েছে যে সে কিভাবে রোটেট করে, সে কিভাবে নিজেকে হিল করে, সে কিভাবে এগিয়ে যায়। এত জঙ্গল কাটার জন্যে আমরা কাঁদি, কিন্তু হাজারো হাজারো পাখি তারা নতুন গাছকে জন্ম দিচ্ছে। তাই আমরা ম্যানেজমেন্টটা বুঝি না। তাই আমরা নিজেদেরকে কোনো আশ্রমের সঙ্গে জুড়ে দিয়ে আমরা তার দীক্ষা নিয়ে নিই, নম নম জপ জপ করতে থাকি। কৃষ্ণ তো একটাই কথা বলে গেছিলেন, কর্ম। সেই কর্মে ভারতবাসীরা বিশ্বাসই করে না, সে বিশ্বাস করে ভাগ্যে। তাই তার ছেলে চাকরি পাবে না, তার সঙ্গে একটা ভাগ্যকে জুড়ে দেয়। সে বলতে পারে না যে মমতা দির জন্য আমরা চাকরি পাইনি, মোদি জির জন্য আমরা চাকরি পাইনি, অমিত শাহর জন্য চাকরি পাইনি, আমরা ওই নির্মলা সীতারামনের জন্য চাকরি পাইনি। না, এটা আমরা বলতে পারি না। ওপরের 10% লোক, ভারতের ভাগ্য বিধাতা যারা, মানে নেতা, আইএস আইপিএসরা আমাদের দুর্ভাগ্য লিখছে তাদের কর্মের দ্বারা। সেটাকে ধর্ম বলে না। একটা ছবি আপনারা যখন দেখলেন ইউনিভার্সিটির সামনে
ভারতের পতাকার ওপর দিয়ে কিছু ছাত্র হেঁটে যাচ্ছে, এত ভায়োলেন্ট ভারতীয়রা হতে পারে তারা আবার করে প্রমাণ করে দিল ফেসবুকে। তারা লিখেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে একটা ছাত্র আপনার ছেলে হতে পারে, সে কোনোদিন কারোর পতাকার উপর দিয়ে হেঁটে যাবে? এইটুকু বোঝার জন্যে রুদ্রনীলদা মানে আপনাকে আর নতুন কিছু ভাবতে হবে না। আপনাকে ১ম বুঝতে হবে যে হোয়াট ইস দ্য ইনটেনশন অফ দ্যাট পিকচার। ওই পিকচারের ইনটেনশন ছিল যাতে ভারতীয়রা রিঅ্যাক্ট করে এবং শুভেন্দু টাইপের নন এক্সিস্টেন্ট একটি মানুষ, যার মুখের কোনো ভ্যালু নেই, যার কথার কোনো ভ্যালু নেই, যার এক্সিস্টেন্স এর কোনো ভ্যালু নেই শুধু কিছু মৃত্যু ছাড়া। সে পরপর বাজে কথা বলে যাচ্ছে, পরপর বাজে কথা বলে যাচ্ছে এবং তাকে ফলো করার জন্যে ভারতীয় জনতা পার্টি টাকা দিয়ে মানুষ রেখেছে। আমি মনে করি না ভারতীয় জনতা পার্টিতে টাকাবিহীন কেউ আছে বা তাদের ফলোয়ার হতে পারে। এবং যে শিক্ষিত মানুষেরা বিজেপিকে ফলোয়ার হিসেবে দেখেন তারা জানেন না, যখন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ছিল না লকডাউনেরও আগে, সেই দায়িত্ব ইউপি গভর্নমেন্টের যোগী নিতে পারেনি। সে কাফিল খানকে জেলে পাঠালো বারবার করে এটা প্রমাণ করার জন্যে যে তারা কিছু ভুল করেনি। একটা সরকারি হাসপাতালে সিলিন্ডারের অভাব মানে সেই দেশের সরকার সে চালাতে জানে না। আজকে যখন ঘর ভেঙে দেয় জেসিপির দ্বারা, একদম একটি জাতির এগেনস্টে যখন তাদের লড়াই, তার রিয়াকশন পৃথিবী জুড়ে হবে এটা কি তারা জানে না? তারা ভালো করে জানে। বাংলাকে বিভাগ করার আবার চেষ্টা চলছে, আবার চেষ্টা চলছে, কিন্তু এবার রং হয়ে গেছে গেরুয়া। তাই কোনো গেরুয়াধারীর কথাতে বিশ্বাস করবেন না। তিনি সংসার ছেড়ে এসছেন। তার কাছে দুটো কাজ, বেদ পড়ো মারা যাও বা দেশের জন্য কাজ করো। স্কুল খোলো, হাসপাতাল খোলো, ফ্রিতে ট্রিটমেন্ট দাও। এর পরে তাদের আর কোনো কাজ নেই। গভর্নমেন্টের থেকে টাকা নিয়ে আমাদের দেশে বিদ্বেষ ছড়াচ্ছে একটা মানুষ, তারও আবার ফলোয়ার। আমাদের দেশে সাংবাদিকদের কোনো রোল নেই সেটা নয় বুঝলাম, শূন্য। তারা আরো আগুন লাগিয়ে দিচ্ছেন, আরো আগুন লাগিয়ে দিচ্ছেন, আরো আগুন লাগিয়ে দিচ্ছেন। কারণ তারা দেশ সম্বন্ধে জ্ঞাত না। আপনার বাড়ির ছেলে বা মেয়ে মারা গেলে কিচ্ছু যায় আসবে না। তারস্বরে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে বলবে, দেখো যে আরেকজনের মৃত্যু হলো। তারা মৃত্যুকে বাঁচানোর জন্য রিপোর্ট করেন না। তাই আজকে ইউটিউবারদেরকে সামনে এসে রিপোর্ট করতে হয়েছে। তাই আমাদের দেশে যাদের বিবেক আছে তারা এসে রিপোর্ট তৈরি করছেন, তারা খবর তৈরি করছেন, তারা কন্টেন্ট তৈরি করছেন। তাই বড় বড় স্ট্যান্ড, বড় বড় ক্যামেরা আমাদের দেশে কিচ্ছু চেঞ্জ আনতে পারবে না। তারা আরো শূন্য, আরো শূন্য, আরো শূন্য। ভারতবর্ষ ইজ লিড বাই সোশ্যাল অ্যাক্টিভিস্টস। সোশ্যাল অ্যাক্টিভিস্টরা রয়েছে বলে আমাদের দেশ এগোচ্ছে। সোশ্যাল অ্যাক্টিভিস্টরা রয়েছে বলে চারিদিকে ভালো কাজ হচ্ছে। সোশ্যাল অ্যাক্টিভিস্টরা রয়েছে তাই আমি সকালবেলা উঠে যখন তাদের ছবি দেখি, তাদের কাজ দেখি, একটা আশা দেখতে পাই, একটা হোপ দেখতে পাই, একটা লাইট জ্বালাতে পারি যেটা আমার মুখে পড়ে, তারপরে দুটো কথা বলতে পারি। কারণ আমাদের দেশের মানুষেরা এই ধরনের ভালো খবরের জন্যে অপেক্ষা করে থাকেন, তাদেরকে দেওয়া হয় না। টিআরপির জন্য তো খবর করি না, তাই বেশি লোক চ্যানেলটাই দেখেও না। তারাও জানি না তারা কি ধর্ষণ চান, ধর্ষণের খবর চান, অ্যাক্সিডেন্টের খবর চান, কোথাও একটা কমিউনাল দাঙ্গা হচ্ছেন তার খবর চান, কোথাও মেয়েদের কাপড় খুলিয়ে দিয়ে দৌড় করানো হচ্ছে সেই খবর চান। আমি খবর মানেটাই আজ অব্দি বুঝলাম না। যে দেশের মানুষেরা উন্নতি চায় না তারা কি চায় আসলে? কোনো পুলিশকে জিজ্ঞেস করবেন তো। কামদুনি ধর্ষণের পরে যখন আমি কলেজ স্কোয়ারে গেলাম মিটিং এর জন্যে, পুলিশে পুলিশ। ১ম এ ঘাবড়ে গেছিলাম যে আমাদের মিটিংটাকে থামাতে তাদেরকে পাঠানো হয়েছে। তাই সবচেয়ে আগে একজন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে, "ধর্ষণকে থামানো যায়, কিছু আইডিয়া দেবেন?" তিনি মুখ খোলেননি। আপনার বাড়িতে যদি কেউ পুলিশ থাকে, কেউ কাকা থাকে, কেউ মামা থাকে, একবার জিজ্ঞেস করবেন তো। কোনো পুলিশ জানে না ধর্ষণকে কিভাবে আটকানো যাবে। 100 ডায়াল করা তো খুব সোজা। আমাকে একজন থাপ্পড় মেরেছে, ফলস কেস, ভালো কেস, অমুক কেস, তমুক কেস তো আমরা লেগেই রয়েছে ভারতবর্ষে। কোটি কেস কেউ সলভ করতে পারবে না। এমনও প্রচুর কেস আমাদের কোর্টে ঝুলছে, হ্যাং করছে।
তাই হয়তো লয়ের চারিদিকে ওই কালো ফেট্টি বাঁধা যেভাবে গান্ধারী বেঁধেছিল। আমরা কোথায় ঠিক দাঁড়িয়ে আছি যদি এটাকে ক্যালকুলেশন করে বোঝানো যায় তাহলে আমরা এখনো শূন্যে দাঁড়িয়ে আছি। আমাদের দেশের লোকেরা সোশ্যাল ওয়ার্কারদেরকে চোর বলে। তারা জানেই না যে তারা অ্যাকচুয়ালি করেটা কি? ৪০ বছর ধরে ভোপাল গ্যাস ট্র্যাজেডির পরেও সেখানকার ওয়েস্ট সরানো হয়নি। সেই কেসটা করেছেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তাই সেখানকার এমপি গভর্নমেন্ট রায় দিয়েছে যদি তোমরা না সরাও তাহলে চিফ সেক্রেটারির এগেইনস্টে আমরা কেস করব। আজকে ভালো লাগছে দুটো কথা বলতে। 5th ডিসেম্বর তপন শিকদারের পোস্ট থেকে দেখলাম যে সোশ্যাল ওয়ার্কার্সদের ডে। আর 10 ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে। দু ধরনের হিউম্যান রাইটস হয়। এক হচ্ছে একজনকে জেলে আমরা পুরে দিলাম মানে সরকার পুরে দিল। আর আরেকদিকে উকিলরা চেষ্টা করছেন বা হিউম্যানরা চেষ্টা করছেন, মানবাধিকাররা চেষ্টা করছেন তাকে জেল থেকে বার করার। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা জেলের জায়গায় সেন্টার খুললাম। ভারতবর্ষের ভালো মানুষদেরকে সেখানে এসে রাখলাম, জামা কাপড় দিলাম, স্যালারি দিলাম। তাদের অ্যাডভাইস নিয়ে দেশটাকে এগিয়ে গেলাম। সংবিধানে যে কথাটা লেখা হয়নি সেটা হচ্ছে ভারতীয় নাগরিকরা ভারতবর্ষের জন্য কি করতে পারে। তাই সেখানে অনেকগুলো পয়েন্টস রয়েছে। এইটা করলে ৪২০ করলে আপনাকে চোরের দায়ে ধরা হবে, ৩০২ করলে হ্যাং করা হবে। এই ধরনের অনেক কথা লেখা আছে। কিন্তু 6 ডিসেম্বর আমরা সংবিধান লিখেছেন তার জন্মদিন তো পালন করে নিতে পারলাম। শ্রী আম্বেদকরকে হ্যাটস অফ যে এত তিনি ডিগ্রিজ নিয়েছিলেন। সেই ডিগ্রিতে মানুষকে ঘুরে দাঁড়ানোর কথা কোথাও লেখা নেই। তাই আজকে বহুজন সমাজ পার্টির লোকেরাও এক হতে পারেনি। তারা এক হতে পারেনি বলে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে রয়ে গেল। আমরা স্বামীজিদের কথা শুনছি, আমরা সেই পদদলিত মানুষদের কথা এখনো শুনতে পাচ্ছি না। কারণ তারা বাংলাটাকেও ঠিক করে বলতে পারছেন না। তারা কমিউনিকেট করতে পারছেন না কিভাবে একটা মানুষ জাত এক হবে। আমাদের কাকেদের থেকে শিখতে হবে, কোকিলদের থেকে শিখতে হবে, ময়ূরদের থেকে শিখতে হবে, বাঘ থেকে শিখতে হবে, হরিণের থেকে শিখতে হবে। কারণ যে বইগুলো আমরা পড়ে এসেছি তার রেজাল্ট যদি আরেকটা দাঙ্গা হয়, একটা শিক্ষিত মানুষকে যদি বাংলাদেশ নিয়ে দুটো স্টেটমেন্ট দিতে হয়, তাহলে খুবই দুঃখের। বারবার করে বলছি কোনো ছবি দেখে রিঅ্যাক্ট করবেন না। ৩০টা দিন অপেক্ষা করুন, সত্যকে সামনে আসতে দিন। মোহাম্মদ জুবেরের অল্ট নিউজে যান, সেখানে সেই ছবিটাকে দেখে জিজ্ঞেস করুন এটা কি সত্য না মিথ্যে। রুদ্রনীলদা এটাই তো জানতে চেয়েছিলেন, রুদ্রদা আপনি তো এটাই জানতে চেয়েছিলেন যে নরেশবাবু আপনি ঘরের ভেতরে বসে বোঝেনটা কি করে। সিম্পল, যে পোস্টটা করা হয়েছে তার ইন্টেনশনটা কি, টু ডিভাইড দ্য সোসাইটি অর টু ইউনাইট দ্য সোসাইটি। পরিষ্কার করে বোঝা যায় এই ধরনের ছবি দেখলে, টু ডিভাইড দ্য সোসাইটি। তার মানে একটি ভুল লোকের হাতে আমাদের সমাজ, আমাদের একটা ভুল লোকের হাতে আমাদের ফেসবুক, একটা ভুল লোকের হাতে আমাদের সোশ্যাল ওয়ার্ল্ড। তার ভেতরে আপনাকে খুঁজে নিতে হবে কে বাঘ, কে সিংহ, আর কে শিয়ালের কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের প্রতিনিয়ত পাড়ার জন্য কাজ করতে হবে। প্রতিনিয়ত নাটক দেখতে হবে। কোন নাটক দেখবেন সেটা আপনারা ঠিক করবেন। কিন্তু নাটকের দলকে আপনার কাছে রিচ করতে হবে। তবে না একটা সমাজ ঘুরে দাঁড়াবে। কালকের সকাল নাগরিকদের 5th পিলার তৈরি হতে শুরু করেছে। 10th ডিসেম্বর পারলে সুজাতা সদনে নিশ্চয়ই করে আসবেন। আপনার হাত ধরে লেখা হোক আরেক সকাল। সেই সকালের অপেক্ষায়। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ জৈন।